দেশে জড়ো হয়েছে ৪৮ দল মধ্যমণি ফুটবল। এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। বিশ্বকাপ নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজনের একেবারে আমরা শেষ দিকেও চলে আসছি। ধীরে ধীরে বিশ্বকাপটাও শেষ দিকে, এই বিশেষ আয়োজনটাও শেষ দিকে। বিশ্বকাপ নিয়ে একেবারে সমাপ্তির যে পর্বটা, সেই সময়টা যখন আমরা কথা বলছি, আজকের দিনে আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি হিসেবে মোহাম্মদ মাসুদ পারভেজ কায়সার। কায়সার ভাই, অভিনন্দন এবং শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার প্রতিনিধি। কায়সার ভাই, আমরা একেবারে যেটা বললাম শুরুতে, যে আমরা ওয়ার্ল্ড কাপের একেবারে শেষ দিকে চলে আসছি, আর হয়তো বা খুব বেশি হলে তৃতীয় স্থান নির্ধারণী ফাইনাল দুটো ম্যাচ, সেমিফাইনালের দুটো ম্যাচ আর কোয়ার্টার ফাইনাল দুটো ম্যাচ, মোটমাট 6টা ম্যাচ বাকি আছে। সোফার ওয়ার্ল্ড কাপটা খুবই এন্টারটেইনিং একটা ওয়ার্ল্ড কাপ হলো। 285টা গোল, প্রায় 96-এর মতো ম্যাচ হয়ে গেল। কেমন লাগছে এবারের এত বর্ধিত সংস্করণের বিশ্বকাপ সোফার? ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রেমীদের জন্য অসাধারণ একটা মুহূর্ত আমি মনে করি, যে 4 বছর পর আসে এবং নতুন নতুন প্রজন্মরা নতুন নতুন তারকা দেখতে পায়। বাট এই ওয়ার্ল্ড কাপে যারা দীর্ঘদিন ধরে তারকা ছিল, আমি যদি নাম বলি, মেসি, রোনালদো, আপনার এমবাপ্পে, ফ্রান্সের এমবাপ্পে, দেন ডেম্বেলে, এরপরে ইংল্যান্ডের কেইন, হালান্ড। তো ক্লাব ফুটবলে যারা বরাবরের মতো টপ লেভেলে খেলে আসতেছে, প্রাধান্য বিস্তার করতেছে, তারা ওয়ার্ল্ড কাপেও নিজেদেরকে তুলে আনছে। তো যার ফলে অসাধারণ একটা টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। বাট পাশাপাশি গোলকিপারদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই। এইবারের ওয়ার্ল্ড কাপে গোলকিপাররা, প্রত্যেকটা টিমের গোলকিপাররা বিশেষ করে অ্যানালাইসিসের মাধ্যমে অপোনেন্টের স্ট্রং পয়েন্টগুলো যখন ওরা বের করে, তখন গোলকিপারদের জন্য অনেক সুবিধা হয়। যার ফলে দেখা গেছে এবার গোলকিপারদের, প্রত্যেকটা টিমের গোলকিপারদের অনবদ্য প্রাধান্য। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গোলকিপারদের আপনার নেগেটিভ পারফরমেন্সও দেখা গেছে, বাট মোস্ট অফ দ্য গোলকিপার আপনার, বিশেষ করে পেনাল্টি সেভের ক্ষেত্রে এই আসরটা সবচেয়ে বেশি গোলকিপাররা পেনাল্টি সেভ করছে। স্যার ভাই, আপনার এই কথাটার সাথে আমাকে একমত হতেই হচ্ছে, কারণ আমরা দেখেছি যে পেনাল্টি গোল কনভার্সন রেটের ক্ষেত্রে সবচেয়ে কম কনভার্স হয়েছে এইবারের ওয়ার্ল্ড কাপে। মাত্র 66% পেনাল্টি গোলে পরিণত হয়েছে 200, মানে প্রায় 89টার মধ্যে। সো এবার ওয়ার্ল্ড কাপের 59টা পেনাল্টির মধ্যে 20টাই গোলকিপার, 60টার মধ্যে 19টা গোল হয়েছে। হ্যাঁ, ওরকমই, মানে 19টা গোলকিপাররা সেভ করছে, 39টার মতো গোল হয়েছে কেবল। সো এবার ওয়ার্ল্ড কাপটা বেশ জাঁকজমকে। গতকাল রাতের যে ম্যাচটা হলো স্পেন এবং বেলজিয়াম, এবং আমরা দেখলাম যে স্পেনের স্লো বিল্ড আপ ফুটবল যেটা ছিল সেটাই ধরে রেখেছে, তারপরে তারা গোল পেয়েছে। স্পেন বেলজিয়াম ম্যাচটা নিয়ে আপনি কেমন দেখলেন, কেমন উপভোগ করলেন? এটা অসাধারণ। এটা আমরা আগে থেকেই জানতাম, প্রেডিক্ট করছি যে এটা ফুটবলের ইউরোপের দুই পরাশক্তি, র্যাঙ্কিংয়ে কাছাকাছি। আপনার দুই দলেই সেম মেন্টালিটির ফুটবল খেলে, পাসিং ফুটবল নির্ভর খেলে। বাট স্পেন তাদের খেলায় গতকালকে কোনো পরিবর্তন আনে নাই। ওরা পাসিং নির্ভর ফুটবল খেলছে, স্লো বিল্ড আপ করছে, বাট বল লস করার সাথে সাথে ট্রানজিশনে গেছে। কিছুটা চেঞ্জ হয়েছে কালকে। আমরা যদি দেখি, লাস্টের প্রি কোয়ার্টারের যে 11টা ছিল, ওইখান থেকে পেড্রি ড্রপ করে ফ্যাবিয়ান রুইসকে নেওয়া হয়েছে। ফ্যাবিয়ান রুইসকে একটু সামনে থেকে ডিফেন্ডিংয়ে, যাতে রড্রি ডিফেন্ডারদের সামনে আছে, কিন্তু অ্যাটাকিংয়ে 4-1-4, ম্যাক্সিমাম টাইম 4-1 ছিল, 5 জন অ্যাটাকারে ছিল। ফ্যাবিয়ান রুইস সামনে থেকেই অ্যাটাকিং, যার ফলে গোলটা যখন স্পেন পায়, পেড্রো থাকলে পেড্রোর পজিশনে অ্যাটাকিং সময় ওইখানে থাকে না, যেহেতু ডাবল পাইভট হিসেবে থাকে। কিন্তু ফাবিয়ান রুইস তার ইন্ডিভিজুয়াল যে প্লেয়িং স্টাইল, সবসময় একটু আগাই থাকে। তো যার ফলে এটা যখন বলটা গোলকিপার থেকে পিছনে আসে, ছুটে আসে, তখনই ফাবিয়ান রুইস জায়গা বড় হচ্ছিল। আপনি গোলটার কথা বলছিলেন, আমরা সেই গোলটাও একটু দেখতে চাই। আমাদের এখানটায় গোলটা অলরেডি চলছে, রিবাউন্ড থেকে আসা বলে। একটু যদি এক্সপ্লেনেশন করেন এই জায়গাটা, আপনার এক্সপ্লেনেশনটা আমরা শুনতে চাচ্ছি। একটু যদি থামাইতেন, একটু আমরা পজ করতে পারি কিনা গোলের ফ্রেমটা আরেকটু আগে, বিল্ড আপের সময় আগে উইং সাইডে যখন বল থাকে, আমরা আরেকটু উইঙ্গারের কাছে যখন বল, আমরা একটু পজ করতে চাচ্ছি। এই একটু লাইনে আরেকটু সামনে দেন, আরেকটু সামনে, ওয়েট, আমরা এখানটায় থামি। ওকে, এই যে আপনার যখন ইয়ামাল যখন থ্রো বল ঠেলে, স্টপ একটু আমরা দেখেন,
এক্স্যাক্টলি। এখানে ফাবিয়ান রুইজ ঠিকই এই পজিশনে চলে আসছে, স্কোরিং পজিশনে, বাট পেড্রো যখন থাকে তখন পেড্রো ডাবল পাইভটে আর একটু নিচে থাকে, পেড্রো একটু নিচে থাকে, যার ফলে ওর স্বভাব সুলভ যে অ্যাটাকিং ইন্ডিভিজুয়াল এবিলিটি, সেটা কোচ ওটা চিন্তা করছে। দুইটা একই ধরনের টিম, একই ফরমেশন 4-2-3-1, বাট অ্যাটাকিংয়ে স্পেন দেখা গেছে 3-1-6 এর মতো চলে যাচ্ছে, যায়, অনেক সময় 3-2-5-এ যায়, 3-2-5-এ যায়। তো যার ফলে ফাবিয়ান রুইজ এবং অলমো ঠিক পিছনে এবং এমন একটা পজিশনে থাকে যাতে ওইখান থেকে কাটব্যাক বা কোনো ফিরতি বল আসলে গোল করা সহজ হয়। আপনি দুইটা গোলই দেখবেন স্পেনের, মেরিনো যখন নামছে ঠিক ওই পজিশনেই থেকেই খেলছে, সো যার ফলে খেলাটা খুবই অ্যাটাকিংয়ে আরও বেশি দাপট নিয়ে খেলতে পারছে স্পেন। আমরা বেলজিয়ামের প্লেয়িং স্টাইল আমি একটুখানি গতকালকে যেটা ডিফার দেখছি, ওরা স্বভাবত যে বিল্ড আপ ফুটবল খেলে, স্লো বিল্ড আপ খেলার ট্রাই করে, বাট কালকে স্লো বিল্ড আপ যখন খেলছে তেমনি লং বল খেলার একটা প্রবণতা ছিল। যে কাটালেরা যে ইয়াং স্ট্রাইকারটা আছে আটলান্টাতে খেলে ইতালি লিগে, ওর প্রতি একটা টার্গেট ছিল, দেন ব্রুয়েনা সবসময় আশেপাশে ছিল, সেকেন্ড বল উইন করছে, দেন এটাকে জয়েন করছে। তো ওরা মনে করছে যে কাউন্টার প্রেসটা স্পেন সবসময় করে, ওইটাকে অ্যাভয়েড করার জন্যই লং বলে খেলার মিক্সড একটা প্যাকেজ ছিল বেলজিয়ামের, শর্ট পাসিং এবং লং পাস দুইটাই চেষ্টা করছে। আমরা বেলজিয়ামের সেই গোলটা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় আপনার এক্সপ্লেনেশনটা জানতে, বিল্ড আপটা বেশ অনেকটা সময় ধরে বিল্ড আপটা হচ্ছিল এই গোলটা। বেলজিয়ামের এই একটাই অ্যাটাক আমরা দেখতে পাইছি যে পরিপূর্ণ অ্যাটাক, যে স্পেনকে ধুঁকতে হয়েছে এই অ্যাটাক, এবং গোলটার পিছনে অনেক পাসিং যে ফুটবলটা খেলছে এবং রাইট সাইডে বারবার ওপেন করছে পরপর দুইবার, দেন ক্রসটা ছিল দেখার মতো, বাট সবচেয়ে বেটার ছিল ক্যাটেলারার অ্যাটাকিং মুভমেন্টটা। একদম ডিফেন্ডার একসাথেই ছিল, বাট অ্যাটাক দা বলে ক্যাটেলারা বডি থ্রো করছে, তো হেডের টাচটা তার আগেই হয়েছে, যার ফলে দীর্ঘ 609 মিনিট পরে স্পেনের জালে বল ঢুকলো, স্পেশালি গোলকিপার উনাই সিমন গোল কনসিড করছে। এটা একটা উনাই সিমনের জন্য একটা জিনিস দেখা যায় যে একটা গোল হলে পরে সেখান থেকে অ্যাকচুয়ালি এটা আমাদের ক্ষেত্রে আমরা যেমনটা ফিল করি যে একটা গোল হলে পরে সেখানে রক্ষণের মন মানসিকতাটা একটু উইকনেস চলে আসে, একটা শেকিনেস চলে আসে, কিন্তু স্পেনের খেলাটায় তেমন কোনো শেকিনেস আমরা দেখলাম না। আমরা স্পেনের সেকেন্ড গোলটা দেখে আমি এই জায়গাটায় আসতে যাচ্ছি আপনার কাছে, স্পেনের সেকেন্ড গোলটাকে আমরা দেখতে পারি কিনা প্লিজ। হ্যাঁ, আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। স্পেনের সেকেন্ড গোল মিকেল মেরিনোর আরেকটা রিবাউন্ড থেকে আসা বল, এবং সেখান থেকে একেবারে সামনাসামনি থেকে মেরিনোর গোল। এখানে গোলের আগে কর্তোয়া ইনজুরির কারণে মাঠ ত্যাগ করে, লেমেন্স ম্যানচেস্টার ইউনাইটেড রিজার্ভ গোলকিপার, মেইন টিমেরই রিজার্ভ গোলকিপার, বাট লেমেন্সের ওয়ার্ল্ড কাপের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সো আমি মনে করি এটা অনেক বড় এক্সপিরিয়েন্স ওর জন্য এই ওয়ার্ল্ড কাপ, এবং হয়তো সে স্ট্রংলি কামব্যাক করবে, বাট এই সিচুয়েশনটা সে হয়তো মোকাবেলা করতে পারেনি, এই সুযোগটা মেরিনো নিয়ে নিছে। দেখেন মেরিনো কোথায়, ও অ্যাটাকিং মিডফিল্ডার সেম, বাট অনেকখানি অ্যাডভান্স। আমার কাছে ভাই এখানটা আমার একটা প্রশ্ন আছে, মেরিনোকে আমি যখন ক্লাব লেভেলে আর্সেনালে দেখি তখন আমি তাকে দেখেছি মিকেল আর্তেতা তাকে যখন খুব বেশি গোল প্রয়োজন হচ্ছে সেই সময়টায় নামছে, মেরিনো একজন মিডফিল্ডার হিসেবে তাকে নিজেকে একজন কনসিস্টেন্ট গোল স্কোরার হিসেবে প্রেজেন্ট করলো। আমি ন্যাশনাল টিমে এসে ওয়ার্ল্ড কাপে দেখলাম গত ম্যাচে স্পেন গোল পাচ্ছিল না, একেবারে লাস্টে যখন বদলি হিসেবে নামলো ফেরান তোরেসের পাস থেকে, এবং সেই একই রকম সিমিলার পজিশনে থেকে গোলটা করলো, এবং এই ম্যাচেও দেখলাম রিবাউন্ডে আসা বল খুব ভালোভাবে ইউজ করলো। মেরিনোর খেলার বিশেষত্বটা কি? মেরিনো যে পজিশনটা হোল্ড করেন, বদলি নেমেই গোলে দেখা পাচ্ছেন, একজন মিডফিল্ডার হিসেবে নিয়মিত গোল করছেন, মেরিনোর খেলার বিশেষত্বটা কি দেখছেন? এটা আসলে অনেক ভাগ্যবান স্পেন এই ধরনের মেরিনোর মতো প্লেয়ার। এর আগে ইনিয়েস্তারা ছিল যখন মিডফিল্ড থেকে গোল করতো, ল্যাম্পার্ড আপনার ইংল্যান্ডে দীর্ঘদিন, জেরার্ড মিডফিল্ড থেকে গোল করে গেছে, সো
মেরিনো ক্লাব ফুটবলে আর্সেনালে যে ধরনের ফুটবল খেলে বা আর্তেতা যে ধরনের ফুটবল প্লেয়িং স্টাইলে খেলছে, মেরিনোকে সবসময় অ্যাটাকিং সাইডে যখন টিমের প্রয়োজন হয় তখন হ্যাঁ মেরিনো স্টার্টও করছে, এমন না যে সবসময় সে চেঞ্জিংয়ে নামে। বাট এখানে স্পেনের বর্তমান টিমের যেই অনেকগুলা ভেরিয়েশন মিডফিল্ডের মধ্যে, সো কোচ মনে করতেছে মেরিনোকে হয়তো অপোনেন্ট টিমগুলা যখন 70 মিনিটস পর টায়ার্ড থাকে তখন মেরিনোর যেহেতু গোল স্কোরিং অ্যাবিলিটি ভালো, তখন মেরিনোকে কাজে লাগানো যায় কি না। সো মেরিনোর যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি ওইটাকেই আর্সেনালেও যেমন কোচ কাজে লাগিয়েছে, ন্যাশনাল টিমের কোচ এই ধরনের স্পেন ইউরোপিয়ান টিমগুলো বা অন্যান্য টিমগুলোতে বেশি দিন সময় পায় না, বাট ওরা ক্লাব লেভেলের যেই খেলাগুলো হয় ক্যাপাসিটিটা যার যে প্লেয়ারের যে ক্যাপাসিটিটা ওইটা এখানে তুলে আনার চেষ্টা করে এবং হয়তো সেটাই সাকসেস হচ্ছে। ভাইয়া এই জায়গাটা আপনি একটা জিনিস বললেন যে সাবস্টিটিউটের ব্যাপারটা, আমি একটা পরিসংখ্যান দেখছিলাম গতকালকে যে এই বছর এইবারের বিশ্বকাপে সাবস্টিটিউট প্লেয়াররা মোটমাট 33টা গোল করেছেন। এটা যে কোনো ওয়ার্ল্ড কাপের বিবেচনায় সর্বোচ্চ, যে কখনোই 33টা গোল কখনো সাবস্টিটিউট থেকে দেখা যায়নি। এবং বিশ্বকাপের যে 285টা গোল হয়েছে সেই হিসাবে প্রায় 11.22% গোল হচ্ছে সাবস্টিটিউটটা করেছে এবং এটা সর্বোচ্চ, এটাও সর্বোচ্চ। যদিও যৌথভাবে 2018 ওয়ার্ল্ড কাপেও 11.2% গোলে সাবস্টিটিউটটা করেছিলেন। সাবস্টিটিউটদের এত সাফল্য পাওয়ার মূল রহস্যটা অ্যাকচুয়ালি কি? আপনিও কোচ, আপনি যখন একজন সাবস্টিটিউটকে নামান তখন যদি সে গোল পায়, অ্যাকচুয়ালি ব্যাক অফ দ্য মাইন্ড কি কাজ করে একজন সাবস্টিটিউটকে নামানোর ক্ষেত্রে? এখানে হচ্ছে কোচ যখন একটা প্লেয়ারকে সাবস্টিটিউট করে একটা চিন্তা ভাবনা নিয়ে ওই সিচুয়েশনে খেলার যে অবস্থান, রেজাল্ট, অপোনেন্টের স্ট্রেংথ, নিজেদের স্ট্রেংথ এবং যে প্লেয়ারটা উঠাই নিয়ে আসবে তার জায়গায় তার চেয়ে বেটার সে করতে পারতেছে কি না, সব কিছু চিন্তা বিবেচনা করেই সাবস্টিটিউট প্রয়োগ করে। এখন মাঠে যদি সেটা সে সাকসেস করতে পারে তাহলে কোচ সাকসেস, আর সাকসেস করতে না পারলে কোচের সমস্যা। বাট বিশ্বকাপের মতো একটা টপ মোটিভেটেড জায়গায় যে কোনো প্লেয়ারদের জন্য সাবস্টিটিউট হলেও ওই প্লেয়ার মনে করতেছে এটাই তার অনেক বড় চান্স, এখান থেকে নিজেকে তুলে আনা যায়। হয়তো ওই এক্সট্রা মোটিভেশনটা কাজ করে, নিজেকে উজাড় করে দেয়। একটু আগে যেটা বললাম 70 মিনিটস পর একটু হলেও দুর্বল হবে যারা দীর্ঘক্ষণ খেলতেছে, ওই সুযোগটাও কাজে লাগাইতে পারে অ্যাটাকিং সাইডে। এটাই আমরা একটু গতকালকের ম্যাচে যে স্পেন এবং বেলজিয়ামের যে পরিসংখ্যানটা ছিল সেটা একটু দেখতে চাই। সেই পরিসংখ্যানটা অনুযায়ী আমরা যেতে চাই টিম পারফরমেন্সটা আমরা দেখি। স্পেনের 2 গোল, বেলজিয়ামের 1 গোল। বল পজিশন স্পেনের 68%, বেলজিয়ামের 32। আমি আগে বললাম যে স্পেন অসাধারণ ফুটবল চেষ্টা করছে, ওদের বেলজিয়াম 68% পজিশন মানে অনেকটা প্রায় বলতে গেলে মেসেজ প্রায় কারণ হচ্ছে যে বল লস করার সাথে সাথে কাউন্টার প্রেসে বল উইন করতেছে, সো যার ফলে বেলজিয়াম উঠে আসতে পারতেছে না, যার জন্য বেলজিয়াম বারবার লং পাস করে আগাইতে যাচ্ছে, কারণ শর্ট পাসে সুযোগটা পাচ্ছিল না। এক্সপেক্টেড গোল আমরা দেখলাম স্পেনের 1.96, প্রায় কাছাকাছি 2টা গোলই তারা পেয়ে গিয়েছে। বেলজিয়ামের এক্সপেক্টেড গোল ছিল 0.34। মোট শট 17টা ছিল স্পেনের, বেলজিয়ামের মোটে 5টা সফল পাস 598 আর বেলজিয়ামের 243। ডুয়েল ওয়ান করেছে প্রায় সমানের সমান 42-41 এবং ট্যাকেলও 11 এবং 10। সম্ভবত রক্ষণে খুব একটা প্রশ্ন করার সুযোগ না, এখানে আরো স্ট্যাটাসের আরো বিস্তারিত আছে, হয়তো এখানে একটু গোল অন শট, গোল অন টার্গেট, কর্নার সবকিছু বিবেচনা করে যদি আপনি দেখেন সবকিছুতে স্পেন আগে এগিয়ে, অনেকটা এগিয়ে, শুধুমাত্র পজিশন না অন্যান্য সবকিছুতেই এগিয়ে ছিল এবং ক্লিয়ার কাট গোল স্কোরিং চান্সেস ওখানেও স্পেন অনেকগুলা চান্স তৈরি করছে, অনেকগুলো শট অন টার্গেট ছিল, গোলকিপার সেভ করছে, দেন আপনার কিছু মিস ছিল এটাই। বাট এত কিছুর পরও আমি একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে স্পেন গোল কনসিড কম করছে, ঠিক না? মাত্র একটা গোল কনসিড করছে 6টা ম্যাচে। এটার কারণটা কি হইতে পারে? ব্যাকফোর গোলকিপার ওকে, বাট আমার কাছে মনে হয় ক্যাপ্টেন রড্রির যেই প্লেয়িং স্টাইল ইন্ডিভিজুয়ালি, তার যেই এবিলিটি, ম্যাচ রিডিং ক্যাপাসিটি, লাইন অফ 5 হওয়ার যে লাইন অফ 5 হচ্ছে যে ডিফেন্সের যে জায়গাটা গ্যাপ হচ্ছে সে ওই জায়গাটা কুইকলি, যার ফলে কি হয় ব্যাকফোরের প্রেশারটা কমে আসে। সো এই জিনিসটা ওর অসাধারণ ক্লাব ফুটবলে সে বারবার শো করছে এবং গত ম্যাচও সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে
প্রি কোয়ার্টারে তার এবিলিটির কারণে। গতকালকেও আমরা তাকে দেখছি কখন কি করতে হবে এবং ডিস্ট্রিবিউশনে কত অ্যাডভান্স সে, ম্যাক্সিমাম পাস তার কারেক্ট, প্রায় 97% পাস কারেক্ট ছিল। ওর এই ধরনের প্লেয়ার মাঠে থাকলে যে কোনো কোচের জন্য কাজ অনেক সহজ হয়ে যায়। আমরা একটু স্পেনের গতকালকের একাদশটা দেখতে চাই, কারণ ফ্রান্সের এগেনস্টে তারা সেমিফাইনাল খেলবে এবং ফ্রান্স খুবই অ্যাটাকিং একটা টিম। আমরা গোলরক্ষক উনাই সিমন, রাইট ব্যাকে হচ্ছে আপনার পেড্রো পোরো, লেফট ব্যাকে মার্কো কোরিয়া, লাপোর্তে এবং পাও কুবার্সে দুজন সেন্ট্রাল মিডফিল্ড। রদ্রির কথা বলছিলেন, যিনি রদ্রি অবভিয়াসলি ক্যাপ্টেন এবং ডিফেন্সিভ মিডফিল্ডার। ফ্যাবিয়ান রুইজ এবং দানি ওলমো তাদের অ্যাটাকিং এ, এবং অ্যালেক্স বায়ান এবং লামিন ইয়ামাল তাদের উইঙ্গার, মিকেল ওয়ারজাবাল হচ্ছেন তাদের স্ট্রাইকার। ওয়ারজাবাল যদিও প্রথাগত সেই নাম্বার 9 না, কিন্তু এই স্পেন টিমটা ফ্রান্সের মতো একটা অ্যাটাকিং টিমের এগেইনস্টে ঠিক কতটা সফল হতে পারে বলে আপনি বিলিভ করেন? আপনি একটা কথা বলছেন যে ওয়ারজাবাল নাম্বার 9 না, তো প্রথাগত নাম্বার 9 না। স্পেনের স্প্যানিশ লিগে বা স্পেনের ফুটবলাররা যে বাইরে খেলে কোয়ালিটি নাম্বার 9 বেরিয়ে আসে নাই। লাস্ট ফার্নান্দো তরেসকে আমরা তরেস এবং ভিয়াকে। বিয়ার পরে ওইরকম প্লেয়ার আসে নাই। এরপরে আপনার মিকেল ওয়ারজাবাল যখন বল পজিশন থাকে সে কিন্তু বাড়তি মাঝে মধ্যে দেখা যায় ড্রপ করে, সে যখন ড্রপ করে প্লেয়ার নিয়ে চলে আসে তখন অ্যালেক্স ভায়ানা অ্যান্ড লামিন ইয়ামাল ওই অ্যাটাক স্পেসে অ্যাটাকটা করে। সো অনেক সুবিধা আছে এদের নিয়ে। যদি নাম্বার 9 না থাকলেও ওরা কিন্তু গোল স্কোরিং চান্সেস ক্রিয়েট করতেছে। হ্যাঁ, স্পেন 6 ম্যাচে 11 গোল, এটা ওদের যে প্লেয়িং স্টাইল ওটার সাথে যায় না। তার মধ্যে 4টা গোল হচ্ছে সৌদি আরবের এগেনস্টে। তাহলে গোল কনসিড করছে কম, গোল স্কোরিং এবিলিটি ওটাও তাদের কম, কিন্তু তারা ক্লিন শিট ধরে রেখে চেষ্টা করে, এক গোলের ব্যবধানে হলে এক গোল দিলে ওটা ধরে রাখার চেষ্টা করে। এটা হচ্ছে যে ওদের 4 ডিফেন্ডার, আপনি কোচকে এটা ধন্যবাদ দিতে, পাও কুবার্সি আন্ডার 19, একেবারে ইয়াং। আমরা কোচ হিসেবে অ্যাটাকিং সাইডে হয়তো কম বয়সী প্লেয়ারদেরকে আমরা খেলানোর সাহস পাই, বাট ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টে পাও কুবার্সি 19 প্লেয়ার, ওরে খেলাবার সাহস পাচ্ছে এবং এই ছেলেটা ভালো খেলতেছে। সো টিমের সাথে অ্যাডজাস্ট, 2 ফুল ব্যাক অসাধারণ, সাথে রড্রি। সো আমার মনে হয় এই টুর্নামেন্টের ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্স আর স্পেন। কাইসা ভাই, আমরা আরো আলাপ করব সেই ম্যাচগুলোকে নিয়ে। আমরা সম্ভাব্য সেমিফাইনাল লাইনআপ আছে, আজকে রাতে 2টো ম্যাচ আছে, আজকে রাতে এবং কাল সকালে আমরা সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা করব। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন জাতীয় দলের সাবেক কোচ কাইসার ভাই। কাইসার ভাই, আমরা আলোচনা করছিলাম স্পেন ম্যাচ নিয়ে, আমরা স্পেনের শক্তিমত্তা জায়গাগুলো দেখলাম। আমরা একটু আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা বলতে চাই। অবভিয়াসলি বিগ ম্যাচ আগামীকাল সকালে, কিন্তু মানুষের যে আগ্রহটা থাকে আর্জেন্টিনা ম্যাচ কিন্তু শুধুমাত্র বাংলাদেশের, পুরো ওয়ার্ল্ডের একটা আগ্রহ থাকে, মোস্টলি বিকজ অফ মেসি। কারণ বর্তমান রেনিং চ্যাম্পিয়ন সেটা তো একটা বিষয়, বাট লিওনেল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, দ্য লাস্ট ড্যান্স অফ মেসি, কোয়ার্টার ফাইনাল, লিওনেল মেসির লাস্ট ম্যাচ, সুইজারল্যান্ড অপোনেন্ট, ঠিক কতটা রেডি আর্জেন্টিনা? তারা লাস্ট দুটো ম্যাচ কেপ ভার্দে এবং মিশর, দুটো আফ্রিকান টিমের এগেনস্টে তারা বেশ সাফার করেছে, তাদেরকে বেশ ভুক্ত হয়েছে। এই আর্জেন্টিনা টিমটাকে সুইজারল্যান্ড ম্যাচের জন্য কতটা রেডি ফিল করেন? না, সাফার করবে, এই ধরনের স্টেজে এসে সাফার করতে হবে। আবার ম্যাচ ওইখান থেকে এসে ম্যাচ জেতানো, ওই ক্যাপাসিটি আর্জেন্টিনার আছে এবং আর্জেন্টিনা বারবার প্রমাণ করছে। আর সুইজারল্যান্ড এই কোয়ার্টার ফাইনালের এর আগে 2014-তে সুইজারল্যান্ডের সাথে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ দেখা হয়েছিল। ওই ম্যাচেও আপনার আর্জেন্টিনা ডি মারিয়া গোল করছে 114 মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে। তো আমরা যদি অতীত হিস্টোরিও যদি দেখি, এইসব ম্যাচে সাফার হবে। ইউরোপিয়ান টিমগুলোর সাথে খেলতে গেলে শারীরিকভাবে সুইজারল্যান্ড অনেক স্ট্রং আর্জেন্টিনার তুলনায়। ওরা স্বভাবতই সেটা ট্রাই করবে নিজেদেরকে যত সম্ভব গোল কনসিড না করতে এবং কাউন্টার এটাকে যেতে, এটাই হয়তো সুইজারল্যান্ড চেষ্টা করবে। যেহেতু ইউরোপিয়ান ঘরানার টিম যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, বাট আর্জেন্টিনার টিমের মধ্যে এমন একটা ক্যাপাসিটি তৈরি হয়েছে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। মেসি নির্ভর টিম, বাট অন্যরা হয়তো এখন সুযোগ আসছে এই কোয়ার্টার ফাইনাল নিজেদেরকে তুলে আনতে, হয়তো তারাও চেষ্টা করবে
মেসির পাশে দাঁড়াইতে। আর্জেন্টিনার যে মেসি কেন্দ্রিক একটা টিম আমরা বলছি, আমরা দেখলাম যে আর্জেন্টিনার টোটাল উইঙ্গার সেভাবে নেই। উইং থেকে নিকো গঞ্জালেস ছাড়া কাউকে দেখানো যাচ্ছে না, এবং নিকো গঞ্জালেসও নামছে অ্যাকচুয়ালি বদলি হিসেবে। উইং বেস্ট একেবারে নেই, ওভারক্রাউড করে মিডফিল্ডে খেলার প্রবণতা। এটা অ্যাকচুয়ালি আর্জেন্টিনাকে কতটা অ্যাডভান্টেজ দিচ্ছে? গত দুটো ম্যাচ তো ভুগলোই। অ্যাকচুয়ালি এটা কি আর্জেন্টিনাকে একটা প্রবলেমে ফেলছে কিনা, যে প্রপার উইঙ্গার না থাকাটা? না, এটা আসলে স্কোলেনির যে আইডিয়া, এটার তো সমালোচনা করার, আমি তো ওই লেভেলের কেউ না, বাট উইং থেকে যাদেরকে খেলানো হয়েছে তারা সাকসেসফুল হইতে পারে না বিদায় স্কোলেনি এখন বক্সে মিডফিল্ডে চলে গেছে এবং ফার্নান্দেসকে একটু অ্যাডভান্স নিছে, ম্যাকলেস্টারকে নাম্বার 10-এ নিয়ে রাখছে, দি পলকেও একটু সামনে থেকে রাখছে, পারাডেসকে পিছনে হোল্ডিংয়ে রাখতেছে। তো আমরা দেখলাম ফার্নান্দেস উইনিং গোলটা করলো, চেলসিতেও সে অনেকগুলো গোল করছে, দীপলকে ওইরকম গোল করতে আমরা দেখি না, বাট ম্যাকলেস্টার আর ফার্নান্দেসকে আমরা দেখি যে গোল করতে। এখন দেখা যাক, সেটা আবার এমনও হইতে পারে সেকেন্ড হাফে কিন্তু নিকো যখন উইঙ্গার ইন করা হয়েছে তখন আবার উইং দিয়েও অ্যাটাক হচ্ছে। মেসি নিজেও রাইট উইং এ চলে গিয়েছিল। আর্জেন্টিনার উইং ব্যাকের মধ্যে রাইট ব্যাক থেকে তেমন কোনো অ্যাটাক আমরা দেখি না, বাট লেফট ব্যাক গত লাস্ট ম্যাচে যথেষ্ট চেষ্টা করছে, পেনাল্টি এবং অন্যান্য গোলের চান্সও ক্রিয়েট করে দিচ্ছে সে। আর্জেন্টিনার যে সম্ভাব্য 11টা হতে পারে, আজকে প্রেস কনফারেন্সে নিকোলাস টালিয়া কোচ লিওনেল স্কালোনি বলছিলেন যে তার টিমে খুব বেশি চেঞ্জ হওয়ার চান্স নেই, খুব যদি চেঞ্জ হয় সেটা ধারণা করা হচ্ছে আর্জেন্টিন মিডিয়াম যে নিকোলাস টালিয়াফিকোর জায়গাটাতে হয়তো বা ফাকুন্দো মেদিনা ইন করতে পারেন। আমরা তারপর আর্জেন্টিনার যে সম্ভাব্য 11টা সেটা একটু দেখে নিতে চাই, সেখান থেকে আপনার সঙ্গে আমি আলোচনায় আসবো। এমিলিয়ানো মার্টিনেজ অ্যাজ ইউজুয়াল গোলবারের নিচে, যদিও তার প্রশ্ন আছে যে তিনি ঠিক কতটা ফিট এবং কতটা ডেলিভার করতে পারছেন। টালিয়াফিকো আরেকটা ম্যাচ স্টার্ট করতে পারেন, নাহুয়েল মলিনা রাইট ব্যাকে বরাবরের মতোই থাকছেন, লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর সেই ডিফেন্সিভ পেয়ারটা থাকবে, রদ্রিগো ডি পল এক সাইডে খেলতে পারেন, লিয়ান্দ্রো পারেদেসকে দেখা যেতে পারে হোল্ডিং মিডফিল্ডে যেমনটা আপনি বলছিলেন, এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার, অ্যান্ড আপ ফ্রন্ট লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ। এই ছবিতে মেসিকে যে অপশনটা, যে জায়গাটা আমরা দেখছি, যেটাকে ফুটবলের মাঠে আপনারা জোন 14 বলেন আপনারা কোচেরা, এই জায়গাটাই তো মেসি সবচেয়ে বেশি ইফেক্টিভ হিসেবে দেখা যায়। আর্জেন্টিনাকে লোন স্ট্রাইকার, একজন স্ট্রাইকার রেখে মেসিকে একটু নিচে নামিয়ে খেলানোর একটা চেষ্টা করতে পারে কিনা? এই জায়গায় মেসি স্বভাবত থাকে না 14-এ, অপোনেন্ট যে হোল্ডিং মিডফিল্ডার, ও যদি মেসি যদি এই জায়গায় থাকে সবসময় মার্কে থাকে, যার জন্য দেখা যায় মেসি রাইট উইংয়ে চলে যায়। আচ্ছা, রাইট উইংয়ে চলে যায়, রাইট উইং থেকে স্পেসটা নেওয়ার চেষ্টা করে, তখন সে ভিতরে মুভ করে, সে যেহেতু লেফট ফুটেড প্লেয়ার, সে ইনসাইডে মুভ করে, তো স্পেসটা নেওয়ার জন্য মেসি চাই যে স্পেস, হ্যাঁ মাঝে মধ্যে আবার সে ইনসাইডে ওই পজিশনেও চলে আসে, কখন আসে সেটা বলের মুভমেন্ট অনুযায়ী সে আসে, সে দেখা যাচ্ছে একটা জায়গায় হাঁটতেছে, সাডেনলি ও চলে যায় অন্য একটা জায়গায়। সো ওর হচ্ছে যে ফ্রি রুল, অন্যদের সবারই আলাদা আলাদা রুল থাকে, বাট মেসি এখানে ফ্রি রুল হিসেবে আছে, ও খেলাটাকে নিয়ন্ত্রণ করবে, গেমের মোমেন্টাম অনুযায়ী ওর পজিশনও ক্রিয়েট করে এবং ও ওইখানে ম্যাক্সিমাম টাইম সাকসেস হচ্ছে। আর্জেন্টিনার টিমে অ্যাকচুয়ালি লিওনেল মেসি ছাড়া স্কোরার নেই, অন্তত স্ট্রাইকারদের থেকে আমরা সেভাবে গোল পাই না। স্কোরার আছে, করতে পারছে না ওয়ার্ল্ড কাপে করতে পারছে না, এটা ঠিক কতটা কনসার্নিং? শিরোপা ধরে রাখার মিশনে তো তারা আমেরিকাতে গিয়ে এসেছে, শিরোপা ধরে রাখার জন্য এই যে স্ট্রাইকারদের গোল খরাটা, এটা অ্যাকচুয়ালি কতটা কনসার্নিং আর্জেন্টিনার জন্য? না, প্রত্যেকটা ম্যাচে এই ওয়ার্ল্ড কাপের টানা সবগুলো ম্যাচে মেসি গোল করছে, বাট প্রত্যেকটা ম্যাচে মেসি গোল করবে এটার ধারণাটা অপোনেন্ট তো ট্রাই করবে মেসিকে আটকানোর জন্য, সর্বোচ্চ ট্রাই করবে। ওরা জানে মেসিকে একটুখানি স্পেস দিলে, এমবাপ্পেকে একটুখানি স্পেস দিলে ফিনিশ, ম্যাচ ওভার। সো সেই ক্ষেত্রে মেসিকে যখন ওরা বাড়তি মনোযোগ দিবে, একজনের জায়গায় দুইজন দিবে, তখন অন্যরা সুযোগটা নিতে হবে। সো আর্জেন্টাইন যারা অন্যরা আছে স্ট্রাইকার হিসেবে, আলভারেজ গত ম্যাচও চান্স পাইছে, এর আগের ম্যাচগুলোতেও চান্স পাইছে অন্যরা, কিন্তু কনভার্ট করতে পারেনি। হয়তো এই ম্যাচে ওরাও চেষ্টা করবে মেসির পাশে দাঁড়াইতে, তাইলে আর্জেন্টিনার জন্য সহজ হবে, নাইলে কঠিন হয়ে যায়। আমরা আর্জেন্টিনার কথা যখনই বলে মেসির কথাটা অবভিয়াসলি চলে আসে এবং মেসিকে কেন্দ্র করে অনেকটাখানি আলাপ হতে হয়। ওয়ার্ল্ড কাপে 21টা গোল, কিন্তু এটা যেমন মুদ্রার একটা পিঠ যে ওয়ার্ল্ড কাপে তিনি সবচেয়ে বেশি গোল করেছেন, আরেকটা পিঠও সত্য যেখানটায় বলা যায় যে মেসি ওয়ার্ল্ড কাপে 8টা পেনাল্টি নিয়ে 4টা মিস করেছেন এবং তার পেনাল্টি কনভার্সন রেট ক্যারিয়ারে যদিও 77%, ওয়ার্ল্ড কাপে সেটা 50%।
এই জায়গাটায় যদি আরেকবার প্রশ্নটা উঠে যায়, লিওনেল মেসি কি আর্জেন্টিনার পেনাল্টি নেওয়ার জন্য বেস্ট অপশন কিনা? আপনি কি এখনো বিলিভ করেন যে মেসিকেই সে স্পট কিকের জায়গাটা নেওয়া উচিত, নাকি পারেদেস বলি ম্যাকালিস্টার? এখানে আমার আপনার বিশ্বাসের এখানে কোনো জায়গা নাই। মেন হচ্ছে যে স্কোলানি যে বিশ্বাসটা ওর উপর রাখছে, এখানে মেসি ছাড়া অন্য কেউ পেনাল্টি মেসিই নিবে। যদি আপনি দেখেন ক্লাব ফুটবল বলেন, প্রত্যেকটা টিম মিটিংয়ে আগে ডিসাইড হয়ে যায় পেনাল্টি কে নিবে, রাইট সাইড থেকে কর্নার কে করবে, লেফট সাইড থেকে কর্নার কে করবে, ডাইরেক্ট ফ্রি কিক কে করবে, ইনসাইড লেফট ইনসাইড রাইট ফ্রি কিকগুলো কে করবে, ওগুলো সব আগে থেকেই বলা থাকে। এখন মাঠের সিচুয়েশনে সে ক্যাপ্টেন হিসেবে সে যদি বলে ওকে এটা তুমি নাও, সেটা অন্য বিষয়। তো আমার ধারণা মেসি এমন একজন প্লেয়ার, ও মিস করলেও ও প্রত্যেকটা পেনাল্টি ও নিতে চাইবে। এটা ওদের জন্য এটা আমার কাছে কোনো, হ্যাঁ মানুষ তো মানুষ, সে মানুষ, প্রেশার থাকবেই, প্রেশার আছেই। আমরা পরপর 3টা ম্যাচে দেখছি, ঠিক না? ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফ্রান্স। এমবাপ্পেও মিস করছে। আপনার ব্রাজিলের ব্রুনো যে মিস করছে, সে ক্লাব ফুটবলে তার অনেক স্ট্যান্ডার্ড, বিশেষ করে স্পট কিকে। এবং ব্রাজিলের যে সে 3 নাম্বার, কোচ বলতেছে নাম্বার 1 হচ্ছে যে নেইমার, নাম্বার 2 রাফিনা, তারপর হচ্ছে ব্রুনো। এখন নেইমার আর রাফিনা ওই সময় মাঠে ছিল না বিদায় ব্রুনোর দায়িত্বে পড়ছে। তা আমরা বলতেছি না কেন বিনিকে দিল না। ক্লাব ফুটবলে বিনি আপনারা দেখছেন তারও কনভার্ট রেট কম, যার ফলে হয়তো দিছে। বাট ওয়ার্ল্ড কাপের আমরা মঞ্চে অতীতেও দেখছি ম্যারাডোনার মতো প্লেয়ার মিস করছে, জিকো মিস করছে, ভেজিও মিস করছে। মিস করে না এমন খুব কমই আছে, সবাই মিস করে পেনাল্টি। সো পেনাল্টি এটা পার্ট খেলার মধ্যে। বাট সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মিস করার পর নিজেকে স্বাভাবিক রাখা এবং ক্লাব নিজের দলের জন্য উজাড় করে দেওয়া এবং আবারও নিজেই গোল করা এবং গোল করানো, এটা মেসি এমবাপ্পে করে দেখাইছে। সো এটা হচ্ছে বড় জিনিস বড় প্লেয়ারদের। আমরা সম্ভবত মেসির একেবারে লাস্টের দিকে চলে আসছি। মেসি ক্যারিয়ার একটা ম্যাচ, যে কোনো ম্যাচ হারলে হয়তো আমরা শুনতে পাবো যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে মেসির শেষ। বাট উই আর লাকি অবভিয়াসলি যে আমরা মেসিকে এই রকম একটা দেখলাম 2016তে অবসর নিয়ে আবার ফিরে আসা এবং ওয়ার্ল্ড কাপ জেতা, সর্বকালের সেরা প্লেয়ারকে আমাদের প্রজন্ম দেখতে পেরেছে, এই প্রজন্মটা দেখতে পেরেছে। এটা হয়তো একটা লাখের বিষয়। কাইসা ভাই, আমরা আরও আলাপ করব, কিন্তু আমাদের একটা ব্রেকে যেতে হবে এবং ব্রেক থেকে এসে আমরা ইংল্যান্ড নরওয়ে ম্যাচ নিয়ে আলাপ করব। এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আলোচনার জন্য আছেন জাতীয় দলের সাবেক কোচ এবং ফর্টিস এফসির কোচ মাসুদ পারভেজ কাইসার ভাই। কাইসার ভাই, আমরা আর্জেন্টিনা ম্যাচ নিয়ে যখন আলাপ করলাম, আমাদের আরেকটা কোয়ার্টার ফাইনাল যেটা রাত 3টায় হবে, সেই কোয়ার্টার ফাইনালটা আলোচনার একটা দাবি রাখে ইংল্যান্ড ভার্সেস নরওয়ে। বাট ইটস মোর দেন ইংল্যান্ড ভার্সেস নরওয়ে, এটা এখন অনেকটা হ্যারি কেইন ভার্সেস আর্লিং হালান্ডের যে বিরোধটা, সেই জায়গাটা চলে যাচ্ছে। নরওয়েকে কি অনেকেই সারপ্রাইজ প্যাকেজ বলতে যাচ্ছিল, তারা যে ব্র্যান্ডের ফুটবলটা খেলে সেটা নিয়ে অনেকেরই আত্মসারবাদ ছিল। বাট ব্রাজিলকে যখন একটা টিম হারিয়ে দেয়, সেই টিমটাকে হয়তো বা আলাদা করে রেট করতে হয়। অবশ্যই অবশ্যই, যেখানে হালান্ডের মতো উপস্থিতি আছে ওইখানে আপনি অবশ্যই এই টিমটা হালান্ডের প্রভাবে হয়তো আজকে কোয়ার্টার ফাইনালে চলে আসছে। র্যাঙ্কিংয়ে এই 8টা টিমের মধ্যে সবচেয়ে দূরে হচ্ছে যে এরা 19 নম্বর দল। বাট ফুটবল তো আর র্যাঙ্কিংয়ে হয় না, ফুটবল গোলের খেলা। সো হালান্ড বাদে বাকি টিমটা ফাইট করতেছে কিভাবে গোল কনসিড কম করা যায়। হালান্ড যেহেতু আছে ওইখানে গোলের চিন্তা ওদের কম করতে হচ্ছে। আমরা ব্রাজিলের এগেনস্টে যদি ওর 2টা গোল দেখি, বিশেষ করে ফার্স্ট গোলটা অসাধারণ অসাধারণ। সো ওর ক্যাপাসিটি এবং ওর রানিং মুভমেন্ট, স্পেসে যাওয়ার ক্ষমতা, হালান্ডকে আমরা ব্রুসি ডরটমুন্ডে আমরা দেখছিলাম একজন উঠতি প্লেয়ার হিসেবে। পেপ গার্ডিওলা যখন ম্যান সিটিতে নিয়ে আসে, অনেক রূপান্তর হয়েছে এই কয়েক বছরে। সো সবচেয়ে বেশি যে জায়গাটা আমি দেখছি সেটা হচ্ছে যে ছোট ছোট স্পেস কীভাবে সে ক্রিয়েট করতে পারে, পেপের কারণে সেগুলা রপ্ত করতে পারছে, যার ফলে যে কোনো মুহূর্তে সে বক্সের আশেপাশে ডেঞ্জার হইতে পারে। ওকে মার্ক করেও রাখা যায় না, ওই জন্য ফিজিক্যালি একটা অ্যাডভান্টেজ আছে, আর তার এরিয়াল এবং পায়ে যে কোনো পজিশনে গোল করার একটা ক্যাপাসিটি আছে, ওই জন্যই সে আলাদা অন্যদের থেকে।
আর্লিং হাল্যান্ডের খেলার ক্ষেত্রে আমার কাছে যেটা খুব ভালো লাগে, আপনি একটু বলে ফেলেছেন খানিকটা, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে তার ম্যাচে তার বল টাচ কম থাকে, সে হয়তো বা চান্স ক্রিয়েশন একটু কম করে, বাট আর্লিং হাল্যান্ডের কাছে একটা জিনিস যেটা নরওয়ের খেলার মধ্যে যেটা দেখা যায়, যেহেতু তাদের অডেগার্ডের মতো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার আছে এবং বার্জের মতো একজন মিডফিল্ডার আছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে নরওয়ের খেলার একটা বড় উদ্দেশ্যই থাকে যে হাল্যান্ডের কাছে বলটাকে পাঠিয়ে দেওয়া, এবং এটা করে তারা এখন পর্যন্ত বেশ সফলও বলা চলে। হাল্যান্ডের এই যে বল টাচ কম, হয়তো বা সে অ্যাসিস্ট কম করছে, হয়তো বা তাকে খুব বেশি আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু যখন কার্যকরী মুহূর্তে চলে আসছে তখনই সে গোলটা করছে। এটা কি হাল্যান্ডের স্পেশালিটি কিনা? কিন্তু মডার্ন ফুটবলে কিন্তু আমরা সেভাবে দেখি না। না, এখানে বিষয় আছে, এখানে হচ্ছে যে কোচ তার প্লেয়িং স্টাইল রেডি করবে প্লেয়ারের এবিলিটির উপর। তা হাল্যান্ডের প্লেয়িং স্টাইল আর কেইনের প্লেয়িং স্টাইল একই না, দুজনই পিওর নাম্বার 9। কেইন নিচে থেকেও একটু বিল্ড আপ করে উঠে আসতে টিমকে সহায়তা করে, তার খেলার মধ্যে সেটা আছে, সেটা তাকে সেই রোলটা ইংল্যান্ডেও দেওয়া আছে। বাট হাল্যান্ড সবসময় নাম্বার 9 হিসেবে বক্সের আশেপাশে থাকার চেষ্টা করে, পিওর নাম্বার 9, সে শুধু গোলের চিন্তা করে। আপনি যেটা বলছেন যে বল কম পায়, সো ও জানে যে ও বল কম পাবে, বাট যেটা পাবে সেটাকে কনভার্ট করার চেষ্টা করবে। সো কম বল পাইতে পারে, কিন্তু সেই বলটাকে সে গোলে পরিণত করার জন্য পারফেক্ট একটা স্ট্রাইকার। হাল্যান্ড এবং অডেগার্ডের যে জুটিটা, এটা অ্যাকচুয়ালি নরওয়েকে কতদূর নিয়ে যাবে এবারে বিশ্বকাপে? দীর্ঘদিন ওরা একসাথে এইজ লেভেল থেকে একসাথে খেলছে। ওডেগার্ডের মধ্যে আমরা দেখছি আর্সেনালে সে কীভাবে বেড়ে উঠছে। ওডেগার্ডে হাল্যান্ড একজন আরেকজনকে বুঝতে পারে, এবং ওডেগার্ডের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সে লিঙ্ক প্লেটা নিচে থেকে বলটা নিয়ে সে সামনে যে থ্রো বলগুলো দিতে হয়, গ্যাপগুলো স্পেসে যে বল দিতে হয়, এবং ওর মুভমেন্টগুলো সে বুঝতে পারে আগে থেকেই, যার ফলে একটা কানেকশন ওদের মধ্যে আইসোলেটেড থাকে। এটাই হয়তো ওদের কেমিস্ট্রির মধ্যে পড়ে। আমরা ইংল্যান্ড এবং নরওয়ের যে এবারে ওয়ার্ল্ড কাপে যে তাদের যে দুই দলের তুলনামূলক পারফরমেন্স, আমরা একটু সেটা দেখতে চাই, এবং সেটা দেখলে দুই দলের শক্তিমত্তা এই ম্যাচের আগে একটু বোঝা যাবে। আমাদের কি সেই ডেটাগুলোকে একটু দেখানো সম্ভব কিনা? যদি সম্ভব হয় ইংল্যান্ড বনাম নরওয়ের ডেটা, যদি সম্ভব হয় প্লিজ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইয়েস, আমাদের কাছে চলে আসছে সেই ডেটাটা। বল দখল, এটা আমরা যে হিসাবটাই করছি গড় হিসেবে করছি, গড় বল দখল নরওয়ে 53%, ইংল্যান্ডে 58.1। গড় গোল নরওয়ে দিয়েছে ম্যাচ প্রতি 2.4, ইংল্যান্ড দিয়েছে 2.2। গড় গোল হজম নরওয়ে করেছে 1.8, ইংল্যান্ডের একটা। গড় সফল পাস পার ম্যাচ 427 এবং ইংল্যান্ডের 429। সুযোগ মিস, বিগ চান্স মিস করেছে নরওয়ে 13টি, ইংল্যান্ড মিস করেছে 15টি। ম্যাচ প্রতি গোলের শট 5টি নরওয়ের এবং 6.4 ইংল্যান্ডের। একেবারেই ব্যবধান খুবই কম ব্যবধান। ইউরোপিয়ান দুই ঘরানার ফুটবলার, দুইজনই ফিজিক্যালি স্ট্রং, সেম কাইন্ডের ফুটবল খেলতে চাচ্ছে, বাট শুধুমাত্র হাল্যান্ড টার্গেট নির্ভর একটা অ্যাটাকিং সাইড থাকে, অ্যাটাকিং ফুটবল ওরা ওইভাবে খেলতে চাচ্ছে। বাট ইংল্যান্ডের ভেরিয়েশনটা, আমি ইংল্যান্ডকে মেক্সিকোর ম্যাচে অন্যরকমভাবে দেখলাম। অন্যান্য ম্যাচগুলা ইংল্যান্ড খেলছে, জিতছে, ভালো মন্দ ছিল, কিন্তু মেক্সিকোর ম্যাচে ইট ওয়াজ নট ইজি ম্যাচ। হোস্ট টিম এর এগেইনস্টে খেলা, মেক্সিকো খুব ভালো ফুটবলও খেলতেছিল, এমন না যে ওরা হোস্টের সুযোগ নিছে, এমন না, যে ভালো ফুটবল খেলে এখানে প্রি কোয়ার্টার আসছিল। বাট আমি বেলিংহাম এবং কেইনকে দেখলাম, ওরা একজন নাম্বার 9, একজন নাম্বার 10। একজনের 4-2-3-1 যদি আমরা দেখি, সাকা রাইট সাইডে খেলছে, লেফট সাইডে গর্ডন খেলছে, অ্যান্ডারসন এবং রাইস খেলছে দুইটা পাইভট হিসেবে। বাট যে ডেডিকেশনটা আমরা ওই ম্যাচে দেখলাম এই দুইজনের, নট অনলি স্কোরিং বাট অলসো ডিফেন্সটা ওরা কোথায় এসে করছে। একটা নিশ্চিত গোল সেভ করছে বেলিংহাম, একটা নিশ্চিত গোল সেভ করছে কেইন। সো এই ডেডিকেশনটা যদি এই ম্যাচেও থাকে, আমি মনে করি ইংলিশ কিছু একটা করতে যাচ্ছে। বাট নরওয়ের সুযোগ কোথায়? ব্রাজিলের মতো টিমকে হারায় আসছে, যে কনফিডেন্সটা আগে ছিল এখন সম্পূর্ণ ভিন্ন। সো ইংল্যান্ডও সতর্ক থাকতে হবে।
এই যে আমরা ইংল্যান্ডের যখনই কথা বলছি, বেলিংহামের কথা বলছি এবং হ্যারি কেনের কথা বলছি, বাট ইংল্যান্ডের কিন্তু একটা ওয়ার্ল্ড কাপের আগে তারা নিজেদের উপর একটা বাজি ধরেছিল। টমাস টুখেল খুবই প্রুভেন একজন কোচ, অবভিয়াসলি তার ফিলোসফি আমাদের যে কারো ভাবনা থেকে অনেক উঁচুতেই থাকবে, কিন্তু কোল পালমারকে তিনি দেশে রেখে এসেছেন, তিনি ফিল ফোর্ডেনকে দেশে রেখেছেন, তিনি আলেকজান্ডার আর্নল্ডকে রেখে এসেছেন। তারপরও কিভাবে যেন টমাস টুখেল রেজাল্ট বের করছেন, হোয়াটস দ্য ম্যাজিক? না, এখানে ম্যাজিকের কিছু নেই, এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফরমেন্স। নো ডাউট যে তিনজনের নাম বলছেন, কোল পালমার, আলেকজান্ডার আর্নল্ড এবং ফিল ফোর্ডেন, ক্লাব লেভেলে তিনজনেরই অসাধারণ অবদান এবং ন্যাশনাল টিমও ভালো খেলছিল। বাট কারেন্ট ক্লাবের খেলায় ওদের পারফরমেন্স এবং হয়তো অফ দ্য ফিল্ডের কিছু কারণে এই তিনজনরে সে নেয় নাই, বাট তিনজনের জায়গায় যাদেরকে নিছে তারা তাদের বেস্টটা দিচ্ছে। সো ওর ফিলোসফি হচ্ছে যে আমার টিম দরকার, আমার ইন্ডিভিজুয়ালিটি দরকার নাই। সো আমার টিম হয়ে যদি খেলতে পারে ওই টিমই ভালো রেজাল্ট করবে, এটা কোচের হইতে পারে। লেফট সাইডে আমরা অ্যান্থনি গর্ডনকে দেখলাম, গত ম্যাচে 2টো অ্যাসিস্ট করেছেন। বার্সেলোনা তাকে 80 মিলিয়নে কিনে ফেলেছে ওয়ার্ল্ড কাপের মাঝপথে। গর্ডনের স্পেশালিটি কি? বার্সেলোনা যখন কোনো প্লেয়ারকে নেয়, আপনার অনেক আপনার স্কাউটিং করে অনেক কিছু বিবেচনা করে নিবে, কারণ ওর প্লেয়িং স্টাইল ফার্স্ট হচ্ছে যে বার্সেলোনার মতো যাচ্ছে কিনা সব কিছুতেই, অ্যাটাকিং, ডিফেন্ডিং। সো গর্ডনের মতো টিমকে, প্লেয়ারকে যখন বার্সেলোনা নিচ্ছে, আপনাকে বুঝতে হবে গর্ডন কী ধরনের ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে। এই ওর গঠন কিন্তু অত স্ট্রং না, বাট স্কিলফুল প্লেয়ার। স্প্যানিশ ফুটবলে যেটা আরও বেশি কার্যত হইতে পারে। সো এই জন্যই গর্ডন যখনই মাঠে নামে, কতক্ষণে নামতেছে ডাজন্ট ম্যাটার তার জন্য, বাট একটা ছাপ সে রেখে যাচ্ছে। এর আগের ম্যাচেও 11-এ খেলা চেঞ্জিংয়ে নেমে খেলার টোটাল খেলাটাই এক গোলে পিছাই ছিল, খেলাটাকে চেঞ্জ করে দিল গর্ডন, এবং গোলগুলাতে তার অবদান ছিল। সো প্রত্যেকটা অ্যাটাকে আমরা দেখি যে গর্ডনের উপস্থিতিটা, এবং সে হাফ স্পেস কখনো লাইন বড় করতেছে, কখনো থার্ড স্ট্রাইকার হচ্ছে, সো কখনো একেবারে নিচে নেমে আসতেছে। যাকে বলে সো সবচেয়ে হচ্ছে বল এসে খুব কমফোর্টেবল, যার ফলে ওর জন্য সবকিছুই ইজি হয়ে যাচ্ছে। কাইসার ভাই, আমরা ইংল্যান্ডের কথা যখনই বলে তখন একটা স্লোগান চলে আসে, ইটস কামিং হোম। ইংল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে আর একটাবার, এবং আই বিলিভ যে ইংল্যান্ড এবং নরওয়ে খুবই চমৎকার একটা ম্যাচ দিয়ে, বিশেষ করে দুই দলের অ্যাটাকিং যখন খুব ভালো, ডিফেন্সিভ একটা ব্যাটল, আমরা অ্যাটাকিং একটা ব্যাটল দেখতে পারি, ব্যাক অ্যান্ড ফোর্থ হয়তো বলে মুভমেন্ট হবে এবং খুবই চমৎকার একটা ম্যাচ হবে। দুটো ম্যাচ নিয়ে কিন্তু আমি আপনার কাছ থেকে প্রেডিকশন জানতে চাইবো, তবে সেটা জানবো আমরা বিরতির পরে। বিরতি এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছে মাসুদ পারভেজ। কাইসার ভাই, আমরা দুটো ম্যাচ নিয়ে বেশ অনেকখানি আলোচনা শুনলাম, অনেক কিছু দেখলাম। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ, যেটা আগামীকাল সকালে, আর্জেন্টিনাকে আরেকবার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে দেখা যাবে কিনা? আমি প্রেডিক্ট করি 2-0 আর্জেন্টিনার। 2-0 প্রেডিক্ট করি। আর্জেন্টিনার এই টিমটাকে বিশ্বকাপ জেতার মতো অ্যাবিলিটি রাখে কিনা, যদি কনসিডারিং অল দ্য ফ্যাক্টস, যেখানে আরেকটা সেমিফাইনাল থেকে ফ্রান্স অথবা স্পেন আসবে, যদি আর্জেন্টিনা সেমিফাইনালে যায় তাদেরকে ইংল্যান্ডকে ফেস করতে হবে, ইংল্যান্ড এবং পরবর্তীতে ফ্রান্স অথবা স্পেন, এই তিনটা দলের বিপক্ষে আর্জেন্টিনাকে একটা সেমিফাইনালে যে 4টা টিম যাবে, 4টা টিমেরই চ্যাম্পিয়ন হওয়ার ক্যাপাসিটি থাকবে। সো এনিবডি ম্যাচ থাকবে এগুলা। আমি বা আপনি যতই প্রেডিক্ট করি, দিন শেষে ম্যাচের রেজাল্টটা যা হবে ওটাই মেনে নিতে হবে সবার। সো 4টা টিমেরই সুযোগ থাকবে। আর্জেন্টিনার পক্ষে কি সম্ভব? এতগুলো আমরা দেখছি প্রপার উইঙ্গার নেই। হোয়াই নট? আর্জেন্টিনার আপনার প্রত্যেকটা টিমেরই কোচ, ওদেরও অনেক হতাশ আছে, কি নাই, বাট ওরা নাই নিয়ে আর চিন্তা করে না, যা আছে সেটাকে কিভাবে বেটার করা যায় ওই চিন্তাই আছে। সো আমার কাছে প্রবলেম মনে হচ্ছে না। এই যে রাতের আরেকটা ম্যাচ, নরওয়ে এবং ইংল্যান্ড, নরওয়েকে আরেকটা চমক দেখাতে পারবে কিনা? হ্যাঁ, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ম্যাচটা টাইব্রেকারে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে পিকফোর্ড একটা বড় এক্স ফ্যাক্টর, কারণ পিকফোর্ডকে আমরা দেখেছি ক্লাব পর্যায়ে দেখেছি বা ন্যাশনাল টিমে তিনি খুব স্টাডি করেন পেনাল্টি টেকারদেরকে নিয়ে। পিকফোর্ড কি নট অনলি পিকফোর্ড, আপনি নরওয়ের গোলকিপার অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেকটা টিমের পেনাল্টিগুলো কে নিচ্ছে, কিভাবে
নিতে পারে সব কিছুই তুলে আনে। এখন অনেক সময় পেনাল্টিটা একটা জোয়া খেলার মতো, গোলকিপার ব্লাইন্ড সাইডে জাম দিচ্ছে, বল ওদিকে গেলে সেভ হয়ে গেল আর ওদিকে না গেলে গোল হয়ে গেল। সো এটা প্রেডিকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, বাট ওই সময় যে কিক করতেছে তার স্নায়ুটা ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জ গোলকিপারের জন্য। যতটা না ইজি থাকে ওই সময়, কারণ আগেভাগে আমরা ধরে নিই যে গোলকিপারের চান্স 90% কিকারের, 90 থেকে 95%, গোলকিপারের 5%। তো গোলকিপার এটা মেনে নিয়েই ফাইট করে। আর স্নায়ুর চাপটা ওই জন্যই বেশি, যেহেতু 90 to 95% তার গোল করার ক্যাপাসিটি। আমরা একটা সেমিফাইনাল দেখে ফেলেছি যে স্পেন এবং ফ্রান্স হচ্ছে কনফার্ম। আরেকটা সেমিফাইনালে মাসুদ পারভেজ কায়সার কাকে কাকে দেখছেন? আমি আশা করব আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের একটা দ্বৈরথ দেখতে। ফাইনালিস্ট কারা হতে পারে? ফাইনালিস্ট স্টাফ, তারপরও ফ্রান্স আর আর্জেন্টিনাকে হয়তো ফ্রান্স এবং আর্জেন্টিনা যদি ফাইনাল হয় সেক্ষেত্রে 1986 এবং 1990 সালে আমরা দেখেছিলাম আর্জেন্টিনা এবং ওয়েস্ট জার্মানির ফাইনাল রিপিট হয়েছিল। সেবার একবার জিতেছিল জার্মানি, একবার জিতেছিল আর্জেন্টিনা, এবং সেই হিস্ট্রিটা প্রায় এতগুলো বছর পর আরেকবার হয়তো ব্যাক করবে। এবং প্রত্যাশা করি একটা ভালো ওয়ার্ল্ড কাপের এন্ডিংটা খুব ভালো হবে, যেই স্রোতটা আমরা দেখলাম গত এক মাস ধরে, এবং সেটা শেষটা খুব ভালো হবে, এটাই আমরা প্রত্যাশা করি। কায়সার ভাই, অনেক আলোচনা হলো, অনেক ধরনের কথাবার্তা আমরা জানলাম আপনার কাছ থেকে, অনেক কিছু শুনলাম, অনেক কিছু পার্সোনালি আমি অনেক কিছু শিখলাম, এবং সব কিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে এখন টিভির দর্শকদের একটা বার্তা পাঠাতে চাই। ফুটবলকে সবাই আমরা উপভোগ করি, আমরা যেন কোনো আত্মঘাতী সিদ্ধান্ত না নিই, ভাইয়ে ভাইয়ে ঝগড়া না করি। ফুটবলটাকে আমরা আপন মনে উপভোগ করি, দেন দিন শেষে সবাই আমরা ভাই ভাই থাকি। এটাই, আমরা যেন বাংলাদেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না দেখি। আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই, এবং ফুটবল একটা একতাবদ্ধ বাংলাদেশ তৈরি করবে, আমরা সেটার প্রত্যাশা আমরা করি। ধন্যবাদ কায়সার ভাই। এখন জানিয়ে দিব আজকের কুইজ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত হ্যাট্রিক হয়েছে কয়টি? অপশন এ 1, বি 2, সি 3, ডি 4। আপনার উত্তর পাঠাতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 31 স্পেস আপনার সঠিক উত্তর, যেটি অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি, স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ারস্টার সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান টিকিট। এছাড়াও রেনেসে ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।